বন্ধুরা, তো আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে আমরা যে সিনেমাটা নিয়ে কথা বলবো সেটা মালয়ালম সবচেয়ে বেস্ট একটা থ্রিলার সিনেমা। তো সিনেমাটার নাম হচ্ছে দৃশ্যম 3। তো দেরি না করে কাহিনী শুরু করে দিই। কাহিনী শুরুতে আমাদেরকে পুরোনো দিনের পুরো যে দৃশ্যম 2 এর মধ্যে কি কি কাহিনী ঘটেছিল সে সব কিছু ছোট ছোট ক্লিপের মধ্যে দেখানো হয়। আর আপনারা অবশ্যই আগে ওই দুটা পার্ট দেখে নেবেন, আর যদি না দেখে থাকেন তাহলে আমাকে বলে দেবেন, আমি সেই দুটার এক্সপ্রেশনও নিয়ে চলে আসবো। কাহিনী শুরুতে আমরা একটা হলের মধ্যে দেখতে পাই যে একটা সিনেমা চলছে, আর সিনেমাটা অনেক সুপার হিট হয়েছে মালয়ালমের মধ্যে। আর সেখানে আমরা জানতে পারি যে এখানে বিজয় জর্জ কুট্টি তার পুরো জীবনের কাহিনী নিয়ে এই সিনেমাটা বানিয়েছিল, যেটা আপনারা ফার্স্ট পার্টে আর সেকেন্ড পার্টে দেখেছিলেন। আর এই সিনেমাটা এখন সুপার ডুপার হিট হয়েছে, সেই সিনেমাটা বক্স অফিসে পুরো ফেটে যাচ্ছে। তারপরে সেখান থেকে আমরা জানতে পারি যে সেটা মালয়ালম সিনেমা অনেক বড় একটা সুপার হিট সিনেমা হতে চলছে। সেই সিনেমাটা 100 কোটি টাকা ইনকাম করতে শুরু করেছে। তারপরে এই সিনেমাটা শেষ হওয়ার পরেই আমরা দেখতে পাই যে জর্জ কুট্টিকে সেই নিউজ অ্যাঙ্কাররা ইন্টারভিউ নেওয়ার জন্য অনেক পাগল হয়ে যাচ্ছিল, কারণ জর্জ কুট্টি এখন সাধারণ মানুষ নেই, সে অনেক বড় একজন লোক হয়ে গেছে এখন। সেই জায়গার মধ্যে জর্জ কুট্টি সে ভেবেছে যে এখন যদি ইন্টারভিউ বা কোনো কিছু সে দেয় তাহলে সে পুরনো কেসটা আবার চলে আসতে পারে। তারপরে সে বুদ্ধি করে সেখান থেকে পালিয়ে চলে আসে। তারপরে আমরা দেখতে পাই যে সেই জায়গার মধ্যে দুজন নিউজ অ্যাঙ্কার চলে আসে জর্জ কুট্টির সাথে ইন্টারভিউ করার জন্য। তখন জর্জ কুট্টি বলে যে দেখো, এখন আমি চলে যাব, আমার বাড়ির মধ্যে কিছু মানুষ এসে ওয়েট করছে, সেখানে আমার তাড়াতাড়ি যেতে হবে, আমি তোমাদের কোনো সময় ইন্টারভিউ দেব। তখন সেই নিউজ অ্যাঙ্কারটা বলে যে দেখুন, এখানে আপনাকে কোনো বাজে প্রশ্ন আমরা করবো না, সাধারণ একটা প্রশ্ন করব, আপনি সেটা উত্তর দিলেই আমরা চলে যাব। তারপর তাড়াতাড়ি করে তারা ভিডিও রেকর্ড করা শুরু করে দেয়। তারপর সেই মহিলাটা বলে যে অনেকদিন আগে বারুনের যে লাশটা ছিল সেই লাশটা খুঁজে পাওয়া যায়নি, বা এরকম কোনো একটা খবর এসেছিল, কিন্তু আপনার সিনেমার মধ্যে যেভাবে দেখানো হয়েছে সেটা কি আপনার মনে হচ্ছে না যে এই কেসটা আবার ফিরে যেতে পারে? তারপরে জর্জ কুট্টি এখানে অনেক ভেবেচিন্তে একটা উত্তর দিতে শুরু করে। সে বলে যে এই সিনেমাটা একটি কাল্পনিক কাহিনী নিয়ে বানানো হয়েছে, আর আমার জীবন থেকে কিছু কিছু সিন এখানে ক্রিয়েট করানো হয়েছে, আর এখানে যেভাবে এই সিনটা পুরো হয়েছে সেটা পুরো দারুণ একটা সিনেমা, আপনাদেরও ভালো লাগছে আশা করি। সেভাবে এটা তৈরি হয়েছে, আর এটা আমার জীবনের সাথে এটা পুরো মিলে যাবে এরকম কোনো ব্যাপারই নয়। আর পুলিশরা আমার সাথে পুরো আমাকে ফাঁসানোর জন্য চেষ্টা করেছে, তাই জন্য এই কেসটা এভাবে উঠে এসেছে, আর মানুষের সন্দেহ আমার উপর হয়েছিল। তারপরে আমরা সেই নিউজ অ্যাঙ্কারকে দেখতে পাই যে তাদের অফিসে গিয়ে তাদের অফিসারের সাথে তারা আবার মিটিং করছে, যে যেভাবে হোক জর্জ কুট্টি যেন এই খুনটা করেছে সেটা বের করতেই হবে, যে তার সেই এই খুনটা কিভাবে করলো। সেখানেও তারা বুঝতে পারছিল যে তার ফ্যামিলিকে সে অনেকভাবেই সে বাঁচিয়ে রেখেছে। আর জর্জ কুট্টি সে সাধারণ মানুষ নয়, সে ভাবনা চিন্তা দিয়ে অনেক বড় মনের মানুষ। তখনই আমরা জানতে পারি যে জর্জ কুট্টির যে বড় মেয়ে ছিল অঞ্জু, তাকে বিয়ে দেওয়ার জন্য সেখানে ওখানে শুধু ছেলে খুঁজছে, কিন্তু ছেলের সাথে ঠিক করে কথাবার্তা হওয়ার পরও তারা বিয়ে করতে রাজি হচ্ছিল না। যখনই জানতে পারে যে এই যে কেসটার সেই অঞ্জু সেই এই খুনটার পিছনে দাঁড়িয়ে আছে, সেসব খবর শুনে যে ছেলের সাথে তার বিয়ে ঠিক হয় সেই ছেলেটার সাথে তার বিয়ে ভেঙে যায়। আর তখন জর্জ কুট্টির বউ এসে বলে যে আমাদের পুর থেকে তো এরকম কোনো কিছু দেয়নি যে আমরা এই খুনটা করেছি, তাহলে এত বছর হয়ে গেছে এখন অবধি সেটা থেকে কেন আমরা কোনো কিছু সাবাই পাচ্ছি না। তারপরে জর্জ কুট্টির কাছে বারবার কল আসে যে আজকে এই সিনেমা প্রডিউস করার জন্য বা অন্য রাইটিং একটা নতুন একটা সিনেমা খুঁজে বের করার জন্য, সেসব নিয়ে জর্জ কুট্টি অনেক বিজি হতে শুরু হয়। তখন জর্জ কুট্টির বউ রানী সে চাইছিল যে সে যেন সবসময় একটা ফ্যামিলি যেভাবে চলছে খুব সুন্দরভাবে জর্জ কুট্টি যেন সেভাবেই চলে, তার এতে এত টাকা পয়সা বা কোনো কিছু তাদের লাগবে না। জর্জ কুট্টিও তার বড় মেয়েকে বিয়ে দেওয়ার জন্য অঞ্জুকে সে অনেক চিন্তার মধ্যে আছে। আর তখনই একদিনে আমরা দেখতে পাই যে সেই জায়গার মধ্যে তারপরে আমরা যোশীকে দেখতে পাই, আর সেই ওই যোশী পুলিশকে খবর দিয়েছিল যে থানার নিচেই সে বড় যে বডিটা ছিল সে বডিটাকে দিয়েছিল। তারপরে সে জর্জ কুট্টিকে বলতে শুরু করে যে ওই কেসটার পরেই আমাদের জীবনটা অনেক খারাপ হতে শুরু হয়েছে, সেখান থেকে কিছু টাকা পয়সা নিয়েছিলাম, টাকা পয়সা লোক দেখিয়ে আমাদেরকে এভাবে ফাঁসানো হয়েছে, সেখান থেকে ফাঁসানোর পর থেকেই আমাদের জীবন কোনো কিছু ভালো হচ্ছে না, কিছু টাকা পয়সা বা কোনো কিছু করতে গেলে আমাদের জীবনটা খুবই বিচ্ছিন্ন হয়ে পড়ে আছে। আর মারও শরীরটা খুবই খারাপ, মার শরীরের মধ্যে এত কোটি কোটি টাকা ঢেলে দিচ্ছি কিন্তু কোনো কিছুই কাজ হচ্ছে না।
তারপরে যোশী বলে যে আমিও কিছু জাদুগ্রন্থকে দেখিয়েছিলাম। একজন পণ্ডিতকে দেখানোর পর পণ্ডিত বলে যে কারোর অভিশাপ তার উপর লেগে আছে, তাই জন্য তার ফ্যামিলি কোনোভাবে উঠতে পারছে না। আর কিন্তু কার অভিশাপ লেগে আছে সেটা তো আর বলতে পারছে না, তাই জন্য সে ক্ষমা চাইতে জজ কুট্টির কাছে এসেছে। জজ কুট্টি বলে যে আমি এসব নিয়ে আমরা ফ্যামিলি কোনো সময় তোমার উপর এরকম কোনো জিদ জিদাবি ছিলই না, আর কোনো সময় থাকবেও না। স্কুটি সে যোশীকে বলে যে তুমি যেন ওই বায়ানটা দিয়েছিলে সেটার পর থেকে আমাদের একটু শান্তি পেয়েছি, আর তুমি যদি সেটা না দিতে তাহলে হতেও এখনো আমরা এই কেসটা নিয়ে ঝুলছিলাম। তারপরে জসকোটি সে যোশীকে জিজ্ঞাসা করে যে এখন সে কি করে। তখন যোশী বলে যে সে সে যেখানে থাকে সেখানে একটা বেকারি খুলেছে, আর বেকারির ব্যবসা এত ভালো যাচ্ছে না। তখন জসকোটি বলে যে তোমার যদি আরো কোনো কিছু দরকার হয় বা প্রয়োজন হয় তাহলে তুমি আমাকে ঝিঝিঝাক বলতে পারো, আমি তোমাকে সাহায্য করব। তারপরে আমরা সেই নিউজ রিপোর্টারকে দেখতে পাই যে জসকোটির বাড়ির আশেপাশেই তারা ঘুরছে, যে তারা যে কোনো একটা ক্লু পেলেই সেই কেসটাকে তারা আবার রিওপেন করার জন্য। আর তাদের পিছনে কার হাত আছে সেটা আমরা কাহিনী লাস্টে জানতে পারবো। তারপরে আমরা জসকোটিকে দেখতে পাই যে তার ফ্যামিলির মধ্যে সে তো চিন্তার মধ্যেও আছে যে তার ফ্যামিলিকে সে কিভাবে মানে সাহায্য করবে যে এসব থেকে বেরোনোর জন্য, কিন্তু সে কোনোভাবেই সাহায্য করতে পারছে না যে তার ফ্যামিলিকে এখান থেকে বেরোনোর জন্য। তারপর সে প্ল্যান করে যে তার ফ্যামিলিকে নিয়ে সে কোথাও ঘুরতে বেরোবে, মানে সে কোথাও ঘুরতে যাবে, কিন্তু সে কোথায় যাবে বা কোথায়। তখন জসকোটি প্ল্যান করে যে তার ফ্যামিলিকে নিয়ে সে একটু ঘুরতে বেরোবে। তারপরে আমরা দেখতে পাই যে শান্ত একটা জায়গার মধ্যে সে চলে গেছে তার ফ্যামিলিকে নিয়ে ঘুরতে যাওয়ার জন্য। তখন সে অঞ্জুকে জিজ্ঞাসা করে যে তোমার মনের মধ্যে যদি কোনো কিছু প্রশ্ন থাকে তাহলে তুমি বলতে পারো, আমি সেটা নিয়ে কোনো অসুবিধা ভাববো না। তখন মঞ্জু বলে যে আমাদের যে কেসটা ছিল সেই কেসটা কি পুরোপুরি শেষ হয়ে গেছে না এখনো চলছে। তখন জসকোটি সে কিছুই বলছিল না। তারপরে সেই জায়গার মধ্যে সে উকিল মহিলাটা চলে আসে, এসে বলে যে তুমি যেন বলছো যে এই কেসটা শেষ হয়েছে কিনা, এই কেস কখনোই শেষ হতে পারে না, কিন্তু এভাবে শেষ না হলেও সেই কেসটা ভিতর দিকে কোনো সেভাবেই শেষ, সেই কেসটার কোনো রিওপেন হওয়ার কোনো সম্ভাবনাই নেই। আর এই কেসটা নিয়ে তুমি এখন চিন্তা না করলেও পারো, কারণ কেসটা পুরোপুরিভাবে মানে ভিতরগতভাবে কেসটা পুরো বন্ধ হয়ে গেছে। এই কেসটার উপর যদি নতুন কোনো সন্দেহ জিনিস জাগে বা কোনো কিছু হয় তাহলে এই কেসটা রিওপেন হতে পারে, কিন্তু নতুন কোনো সন্দেহ জাগার পিছনে কোনো প্রশ্নই আসে না, সে কেসটা রিওপেন হতেও পারে না। এসব কথা বলে সে উকিলটা চলে যায়। তারপরে সে উকিলের সঙ্গে জসকোটি আবার কথা বলতে শুরু করে। জসকোটি বলে যে এই কেসটা তো আবার রিওপেন হবে না। তখন সেই জায়গার মধ্যে এটা বলে যে তুমি তোমার পরিবারকে বলে দিলে তো পারো যে তার হাড্ডিগুলি তুমি অ্যাসিডের মধ্যে পুরো পুড়িয়ে দিয়েছো। তখন জসকোটি বলে যে এসব কথা তারা সহ্য করতে পারবে না, আর এইসব কথা তারা না জানাই ভালো হবে। তারপরে তাদের বাড়ির মধ্যে একজন ব্রোকার আসে, যে ব্রোকারটা এসে বলে যে আমি তো ছেলে খুঁজে খুঁজে পাগল হয়ে যাচ্ছি, ছেলে তো আনছি কিন্তু দুটা আনকোন নাম্বারে তার বাড়ির মধ্যে কল আসে, মানে যে যারাই দেখতে আসে তাদের নাম্বারের মধ্যে কল যায়। কল করে বলে যে আঞ্জুর মানসিক শক্তি ভালো না, তার ব্রেন অনেক লো কাজ করে, মানে অনেক কিছু বলতে শুরু করে তাদের সাথে। সেসব কথা বলে বলেই তাদের বিয়েগুলি ভেঙে যাচ্ছে। তারপরে সে নাম্বারটা নিয়ে সে পুলিশ থানাতে দেওয়ার পর সে জানতে পারে যে তার থিয়েটারের যে ম্যানেজার ছিল, ম্যানেজারই পিছনে পিছনে এসব কাজ করছে। তারপরে সে এসব খবর পাওয়ার পর সে চলে যায় সে ম্যানেজারের বাড়ির মধ্যে। ম্যানেজার বাড়ির মধ্যে গিয়ে বলে যে তোমরা যেন এসব কিছু করছো আমার ফ্যামিলির সাথে, তোমরা কি ভালো করছো? তখন তারা বলে যে তুমি যেন ওই কেসটা নিয়ে যা কিছু করেছো তুমি কি সেটা ভালো করেছো না খারাপ করেছো, আর সেটা মুখে বলার মতো জসকোটির কাছে কোনো প্রশ্ন মানে জসকোটির কাছে কোনো উত্তরই ছিল না। তারপর জসকোটি সেখান থেকে চলে আসে। তারপরে জসকোটি গিয়ে তার বউকে সব কথা খুলে বলে দেয়। তখন জসকোটি বউ বলে যে এসব করে আমাদের পিছনে এসব কিছু করে কি লাভ হবে মানুষের। তখন জসকোটি বলে যে এসব খবর যেন অঞ্জুর কানেও না যায়, আর আমি এখন ভাবছি যে আমরা বিদেশে ছেলেদের কাছেও মেয়েকে বিয়ে দিতে রাজি হয়ে যাব। তারপরে আমরা শ্রেয়াকে দেখতে পাই যে শ্রেয়ার বিয়ে ঠিক হয়েছে, তাই জন্য জসকোটিকে সে নিমন্ত্রণ করার জন্য এসেছে। আর তখনই আমরা দেখতে পাই যে সে নিমন্ত্রণ করে যাওয়ার সময় সে যে রিপোর্টারটা ছিল রিপোর্টারটা তার পিছা করতে শুরু করে। সে বাসের মধ্যে বসে মানে রিয়ার সাথে সে বলতে শুরু করে যে তাকে অনেকদিন ধরে চিনে নাকি এরকম ভাবে। তারপরে জসকোটি সে বাড়ির মধ্যে হাঁটতে হাঁটতে সে ভাবছিল যে তাদের উপর কেউ না কেউ তো নজর রাখছে। তারপর সে যখন তার কলা বাগানের মধ্যে গিয়ে দেখে যে সেখানে কেউ একটা গর্ত করে রেখে দিয়েছে, যে এখানে কাউকে মেরে সে খাদিয়ে দেবে।
থেকে যখন জজ কোটি চলে যায় তখনই আমরা দেখতে পাই যে জয়দেবনকে সেখানে দেখতে পাই। আর সেই জয়দেবন যে কেসটা প্রথম চালু করেছিল, সেখান থেকে কাহিনী পুরো একটা আলাদা মোড়ে চলে যায়। আর সেখানে আমরা জানতে পারি যে রিপোর্টার মেয়েটা আছে, সেই রিপোর্টার মেয়েটা অন্য কেউ নয়, সে জজ কোটির মেয়েই। সে মেয়েটা অন্য কেউ নয়, সে জয়দেবানেরই মেয়ে। তারপরে সেখান থেকে সে ব্রোকারটা এসে বলে যে একটা পরিবার রাজি হয়ে গেছে, তাদের সম্পর্কে এসব খবর জানার পরেও তারা আপনার মেয়ের সাথে তার ছেলের বিয়ে দিতে চায়। কিন্তু ছেলেটা একটু কানে একটু কম শুনে এসব নিয়ে অনেক কিছু বলে, কিন্তু জজ কোটি এসব কথা শোনার পরও সে রাজি হয়ে যায় যে তার পরিবারের সঙ্গে সে দেখা করতে চায়। তারপরে জয়দেবান সে চলে যায়, সে যেন সাইকিয়াট্রিকটা ছিল, যে সাইকিয়াট্রিকটা মঞ্জুর ইলাজ করেছিল, সেখানে গিয়ে তার উপর অনেক ধমকিয়ে টমকিয়ে সেখান থেকে যে অঞ্জুর যে ফাইলটা ছিল সে ফাইলটা নিয়ে চলে আসে। আর ফাইলটার মধ্যে বলেছে যে কিছু কিছু জায়গার মধ্যে চেঞ্জ করার জন্য। তারপরে সেই জায়গার মধ্যে সে মহিলা ডাক্তারটা সে জজ কোটিকে ফোন করে বলে দেয় যে এসবের জন্য তাকে কল করানো হয়েছে, আর তাকে অনেকভাবে মারধর করে সেখান থেকে অঞ্জুর যে কাগজটা ছিল সেটা নিয়ে চলে গেছে। তারপর জজ কোটি তার মনে প্রশ্ন জাগে যে লোকটা কে হতে পারে বা কে। তখন সে গিয়ে জানতে পারে যে জয়দেবানই সেই লোকটা। সেখানে গিয়ে জয়দেবানও জানতে পারে, আর সেখানে গিয়ে জজ কোটিও জানতে পারে যে সেই লোকটা অন্য কেউ নয়, সেই লোকটাই হচ্ছে। আর সেখানে জজ কোটিকে জানতে পারে যে সেই লোকটা অন্য কেউ নয়, সে হচ্ছে জয়দেবান। আর সে যে নিউজ অ্যাঙ্কারের মেয়েটা ছিল, নিউজ যেন তার কাছে করতে এসেছিল, সেই মেয়েটা ছিল, সেই মেয়েটাই ছিল যে সে মেয়েটা ছিল জয়দেবানের মেয়ে। কিন্তু জর্জ কোটি মনে মনে সে অনেক কথাই ভাবছিল যে তার মেয়ের বিয়ে হচ্ছে ঠিক আছে, কিন্তু বিয়ের মধ্যে যাতে কোনো কিছু প্রবলেম না হয় সেটা নিয়ে সে অনেক চিন্তিত ছিল। তারপর সে তার যেন উকিলটা ছিল, উকিলের কাছে গিয়ে সে সবকিছু বলতে শুরু করে। তখন উকিল তাকে আশ্বাস দেয় যে এইসব নিয়ে কোনো কিছু হবে না, সে যেন নিশ্চিন্ত থাকে। পরে আমরা জয়দেবানকে দেখতে পাই যে শিয়ার বাড়ির মধ্যে সে চলে যায়। আর শিয়ার বাবার শরীর খারাপ ছিল, কিন্তু শিয়ার বাবাকে অনেক মারধর করে, শিয়াকে মারধর করে সে খবর বের করে নেয় যে সে ওই দিন রাত্রেবেলায় জজ কোটিকে অন্য আরেকজনে একটা লাশ দিয়েছিল, কিন্তু কার লাশ দিয়েছিল সেও জানে না। তারপরে আমরা সেই কেসের মধ্যে ইন্সপেক্টর থমাসকে দেখতে পাই যে থমাস এখন জয়দেবাকে সে বলে যে এই কেস থেকে সে দূরে থাকার জন্য, আর যেন সেই যেন এই কেসের মধ্যে না আসে, কারণ তার উপর এখন অন্য কিছু অনেক রকমের কেস চলছে। তখন জয়দেবান সে এই জায়গার মধ্যে চুপ করে থাকে। তখন থমাস জানতে পারে যে থমাসের এই যেন এখানে জয়দেবার যেন এসব কিছু করছে, সে তার নিজের ইচ্ছা মতন করছে না, বরুণ একজন বাবা আছে, বাবার ইচ্ছা মতনই সে এসব কিছু করছে। তখন বরুণের বাবা প্রভাকর থমাসকে বলছে যে এখনো আমার বউ এসব থেকে সে বেরোতে পারছে না, সে কিভাবে আমি তাকে পুরো ঠান্ডা করব এসব নিয়ে আমি চিন্তার মধ্যে আছি। প্রভাকর বলে যে এসবের পিছনে আমি আছি, কিন্তু আমি এভাবে কোনোভাবে মানতে পারছি না যে আমার ছেলের জীবনটা শেষ করে জজ কোটি তার ফ্যামিলিকে নিয়ে অনেক সুন্দরভাবে জীবনযাপন করবে, তার মেয়েকে এভাবে সুন্দরভাবে বিয়ে দিয়ে দেবে, সেটা আমি কোনোভাবেই মানতে চাইছি না। আর আমি যেভাবে হোক এই কেসটা থেকে জজ কোটিকে ফাঁসাতে চাই। এখানে জয়দেবানকেও ধীরে ধীরে সে থমাস অফিসারটাও সাহায্য করছিল পিছন দিয়ে। আর তখন জজ কোটি সে বুঝতে পেরে গেছিল যে এখানে এসব কিছু যেন চলছে, তার মেয়ে যাতে বিয়ে না হয় এসব নিয়ে তাদের মধ্যে প্ল্যান চলছে। জজ কোটি সে বুঝতে পেরেছে যে এখন তার ফ্যামিলির উপর আরো অত্যাচার শুরু হবে, কারণ তার মেয়ের বিয়ে ঠিক হয়ে গেছে, বিয়ের ডেটও ঠিক হয়ে গেছে। তখন জজ কোটি তার উকিলকে দিয়ে তারা আদালত থেকে একটা কাগজও লিখে আনে যে তাদের উপর যেন কোনোভাবেই পুলিশ অত্যাচার না করতে পারে। পরে একদিন পুলিশ অফিসাররা জজ কোটির বাড়ির মধ্যে চলে আসে। আর বাড়ির মধ্যে আসার পর জজ কোটি বলে দেয় যে তার ফ্যামিলির মধ্যে কেউই বাড়িতে নেই, কিন্তু পুলিশ অফিসাররা এসেছিল তাদের সবাইকে নিয়ে যাওয়ার জন্য। তখন জজ কোটি তাদের হাতের মধ্যে সে যেন আদালত থেকে তারা যেন কাগজটা এনেছিল সে কাগজটা হাতে ধরিয়ে দেয়। তারপর সে পুলিশ অফিসারদের তাদেরও মাথা গরম হয়ে যায়, তারাও সেখান থেকে চলে আসে। তারপরে আমরা দেখতে পাই যে আদালতের মধ্যে জজ কোটি যে উকিলটা ছিল সেই উকিলটা, আর এখানে সরকারিভাবে যে উকিলটা প্রকাশের থেকে যে উকিলটা এসেছে তাদের মধ্যে এখানে লড়াই চলছে। এখানে জজ কোটির উকিল বলছে যে তার মেয়েকে যেন বিয়ে করার জন্য এতটুকু সময় দেওয়া হয়, তারপর তারা যা কিছু করার তারা তা কিছু করতে পারবে। তখন সেই উকিলটা বলে যদি তার মেয়ে বিয়ের পর বিদেশে চলে যায় তখন তারা কিভাবে কি করবে। তখন জজ কোটির উকিল বলে যে তাহলে তাদের যে পাসপোর্ট আছে সবকিছু তারা নিয়ে নোক পুলিশ অফিসাররা, কিন্তু তার বিয়েটা যেন হতে দেয়। সেখানে অঞ্জুরও বিয়ে ঠিক হয়ে যাচ্ছিল, আর এখানে ধীরে ধীরে অঞ্জুর বিয়েও শুরু হয়ে যাচ্ছিল। আর সেখানে তাদের উকিলের মধ্যেও এখানে লড়াই শুরু হয়ে গেছে। যে এখানে তারপর আদালত থেকে খবর আসে যে এখানে জজ কোটি ফ্যামিলির উপর যাতে বিয়ে শেষ হওয়ারও
আগে অবধি কোনো কিছু হয়তো পুলিশও গিয়ে যাতে তাদের উপর কোনো ডিস্টার্ব না করে। যদি ডিস্টার্ব করে তাহলে তাদের উপর অনেক বড় একটা অ্যাকশন নেওয়া হবে, কারণ তার মেয়ের বিয়ে নিয়ে কথা, মেয়ের আগে বিয়েটা হয়ে যাক, তারপর তারা যা কিছু করার করতে পারবে। অন্যদিকে আমরা প্রভাকরকে দেখতে পাই যে প্রভাকর বলছে যে আমি এত বড় প্ল্যানটা করেছি, সে প্ল্যানটা কিভাবে সাকসেসফুল হচ্ছে না, আর 2 বছর ধরে সে এই প্ল্যানটাই করে যাচ্ছে। তারপর এই কাহিনীর মধ্যে আরেকটা চক্র চলে আসে। তখনই আমরা জানতে পারি যে অঞ্জু যে ছেলেটার সাথে বিয়ে হচ্ছে, সে ছেলেটা অন্য কেউ নয়, সে প্রভাকরেরই পুরো একটা ফাঁসানো একটা চালের মধ্যেই সে ছেলেটা। আর ছেলেটা প্রভাকরের কাছ থেকে সে এসেছে এই বিয়েটা শুধু অ্যাটেন্ড করার জন্য, মানে অঞ্জুর সাথে বিয়ে করার জন্য। তখনই আমরা জানতে পারি যে প্রভাকরের যে অনেক টাকা পয়সা আছে, সে টাকা পয়সা সেই লোকটার উপর সে অনেক টাকা পয়সা দিয়েছিল, মানে অঞ্জুর সাথে যে ছেলেটার বিয়ে হয়েছিল, তাই জন্য সে ছেলেটা বিদেশ থেকে এসেছে তাকে হেল্প করার জন্য। আর এখানে তারা সাজেস্ট করেছিল যে এখানে অঞ্জুকে সে ঘুমের ওষুধ দিয়ে তাকে বেহুশ করে ফেলবে, আর এখানে রক্ত রক্ত দিয়ে অনেক কিছু সাজিয়ে তারা এরকম একটা সিন ক্রিয়েট করবে যে অঞ্জু তার নিজের হাজবেন্ডকে সে মেরে ফেলেছে। তারপরে এদিন রাত্রেবেলায় জজ কুটির কাছে একটা ভিডিও কল আসে, আর সেই কলটা করেছিল জয়দেবান। সে জয়দেবান ভিডিও কলের মধ্যে দেখায় যে তার মেয়েকে সে কিডন্যাপ করে ফেলেছে। তারপর জজ কুটি তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে সে চলে যায় মেয়েটা যে রিসর্টের মধ্যে আছে সেই রিসর্টের মধ্যে। তারপরে এখানে জজ কুটি সে যখন হোটেলের মধ্যে যায়, হোটেলের মধ্যে গিয়ে দেখতে পায় যে তার মেয়ে পুরো চিল্লাচ্ছে। তখন জজ কুটি সেভাবে যে প্রকাশ যেভাবে কেসটাকে সাজিয়েছিল, সে জজ কুটি পুরো কেসটাকে ঘুরিয়ে ফেলে, ঘুরিয়ে তার হিসাবে সে কেসটাকে পুরো সাজিয়ে দেয়। জজ কুটি সেখানে যাওয়ার পর তার মেয়েকে সে নিজেই মারধর করে বেহুশ করে ফেলে। জজ কুটি এভাবেই সিনটাকে পুরো ক্রিয়েট করে ফেলে যাতে সবকিছু দোষী জয়দেবানের কাছে চলে যায়। পরে আমরা দেখতে পাই যে জয়দেবান সে চলে গেছে জজকুটির বাড়ির মধ্যে, আর সেই ছেলেটাকে সেখানেই খাদানো তাদের প্ল্যান ছিল, মানে জজকুটির বাড়ির মধ্যে যে গর্তটা করেছিল সেই গর্তটার মধ্যে। পরে জয়দেবান সে সবকিছু খুলে বলে দেয় যে তার পিছনে কে কে হাত আছে। সেখানে জানতে পারে যে আইপিএস যে থমাস আছে, থমাসও এইসবের পিছনে দায়ী আছে, আর প্রভাকরও সেই সবের পিছনে দায়ী আছে। পরে জজ কুটি সেই জায়গার মধ্যে অনেক কিছু ভেবেচিন্তে বলে দেয় যে এসবের পিছনে সেই দায়ী ছিল, সেই এসব কিছু করেছে যাতে তার ফ্যামিলিকে আর ডিস্টার্ব না করা হয়, যাতে তার ফ্যামিলিকে পুরোপুরিভাবে ছেড়ে দেওয়া হয়। সে এসব কিছু সে পুলিশ থানার মধ্যে থমাসকে গিয়ে বলে এসব কিছু সে মেনে নেবে। তারপর জজ কুটি বলে যে এসবের মধ্যে যদি কেউ এখানে চালাকি করতে চায় তাহলে কিন্তু আমি আমার কাছে যে ভিডিওটা আছে সে ভিডিওটা আমি পাবলিক করে দেবো, তারপর কে কোথায় যায় আমি সেটা দেখে নেব। তারপরে আমরা দেখতে পাই যে জজ কুটি তাকে থানার মধ্যে অ্যারেস্ট করে নিয়ে চলে যায়, জেলের মধ্যে বন্দি করে রাখে। আর তখনই প্রভাকর তার বউকে গিয়ে বলে যে এখন তো তুমি খুশি আছো। তখন তার বউ বলে যে এখন আমি কোনো খুশি নেই, যখন অবধি তার পুরোপুরি ফ্যামিলি পুরো ভেঙে না যাবে ততদিন অবধি আমি কোনো খুশি হব না। আর তখনই আমরা বুঝতে পারি যে এখানেই কাহিনী পুরোপুরিভাবে শেষ হয়নি, আরও কাহিনীটা কন্টিনিউ হবে, আর আশা করি আরও কাহিনী ভালো আসবে। আর আমি যতগুলি থ্রিলার সিনেমা দেখেছি এটাই আমার বেস্ট থ্রিলার সিনেমা লেগেছে মালয়ালম সিনেমার মধ্যে। দৃশ্যম 2, কিন্তু 3টা প্রথম পার্টটা একটু স্লোলি চলছিল, দ্বিতীয় পার্টটা খুব স্পিডেভাবে আমাদেরকে পুরো অ্যাক্টিভ করে বেঁধে রেখেছিল। তো আশা করি আপনাদের এরকম সিনেমার কাহিনী শুনতে আপনাদের ভালো লাগবে। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো আজকের জন্য বাই।